দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের ক্লাস নিয়ে। আজকে এই অধ্যায়ে তোমাদের জন্য প্রথম ক্লাস। আমি তোমাদের ক্লাসে চলে যাই। আমি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, তোমাদের ক্লাসের বিষয়বস্তু আজকের যেটা আছে সেটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স অধ্যায়ের আলোচনা করব। আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের প্রথম টপিকস আছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা, আমরা প্রথমে তেজস্ক্রিয়তা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেছে আসলে বিজ্ঞানী হেনরি বেকেরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন। তো হেনরি বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। তেজস্ক্রিয়তা আবিষ্কারের যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেগুলো আমরা এখন আলোচনা করে দীর্ঘায়িত করব না সময়টাকে। তো প্রথমেই আমরা জেনে নিই আসলে তেজস্ক্রিয়তা বিষয়টা কি। তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা বা প্রক্রিয়া। তেজস্ক্রিয়তার স্বতঃস্ফূর্ত ঘটনা বা প্রক্রিয়া, কোন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা ঘটনা? আসলে কোনো মৌল কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণের প্রক্রিয়া বা রশ্মি বিকিরণের ঘটনা। তো কোন মৌলগুলো স্বতঃস্ফূর্তভাবে এই রশ্মি বিকিরণ করে এবং যে ঘটনাকে আমরা তেজস্ক্রিয়তা বলছি? আসলে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর উপরে এবং ভর সংখ্যা 206 এর উপরে, সে সকল মৌল স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের রশ্মি বিকিরণ করে থাকে, যে রশ্মি বিকিরণের ঘটনাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা। আসলে তেজস্ক্রিয়তা একটি অবিরাম প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে তেজস্ক্রিয় মৌলগুলো স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণ করে থাকে। কোনো চৌম্বক ক্ষেত্র, কোনো বিদ্যুৎ ক্ষেত্র এর কোনো প্রভাব কাজ করে না, বা অন্য কোনো ক্ষেত্রের কোনো প্রভাব, আলোর কোনো প্রভাব কাজ করে না এখানে। তো অর্থাৎ তেজস্ক্রিয়তা তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বা স্বতঃস্ফূর্ত ঘটনা, যে ঘটনায় যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি সেগুলো স্বতঃস্ফূর্তভাবেই রশ্মি বিকিরণ করে থাকে। তো তেজস্ক্রিয় ঘটনায় অর্থাৎ তেজস্ক্রিয়তার ফলে কোন কোন ধরনের রশ্মি বিকিরণ হয়ে থাকে আমরা জেনে নিই। তেজস্ক্রিয় ঘটনায় আলফা রশ্মি বিকিরণ ঘটে, বিটা রশ্মির বিকিরণ ঘটে এবং গামা রশ্মির বিকিরণ ঘটে। অর্থাৎ তেজস্ক্রিয়তার জন্য কয় ধরনের রশ্মি বিকিরণ ঘটে? তাহলে আলফা, বিটা এবং গামা, 3 ধরনের রশ্মি বিকিরণ হয়ে থাকে। তো আমরা অবশ্যই তেজস্ক্রিয়তার এই রশ্মিগুলো সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা নিব। তো তেজস্ক্রিয়তার জন্য প্রথমে আমরা আলফা রশ্মি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। আলফা রশ্মিটা মূলত একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস ছাড়া আর কিছুই নয়। আলফা তাহলে কি? একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা দেখো 4। আলফার প্রতীক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এরকম আলফার প্রতীক, আলফা রশ্মির প্রতীক। তো আলফা কণা বা আলফা রশ্মি মূলত কি? একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। ওকে, মনে রাখি আমরা আলফা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এখানে দেখতে পাচ্ছি একটু পজিটিভ চিহ্ন, অর্থাৎ আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত আমরা বলতে পারবো। তাহলে আলফা রশ্মি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, এটি ধনাত্মক আধানযুক্ত। এরপর আমি দেখতে পাচ্ছি যে অংশটা লিখেছি, আলফা রশ্মি বাতাসকে আয়নিত করে। অর্থাৎ আলফা রশ্মি যখন বাতাসের মধ্য দিয়ে চলে তখন বাতাসের অণুপরমাণুগুলোর সঙ্গে সংঘর্ষ ঘটে এবং বাতাসকে আয়নিত করতে পারে। যেহেতু এটি ধনাত্মক চার্জযুক্ত, তাই বাতাসকে আলফা রশ্মি আয়নিত করতে পারে। এরপর আমি চলে যাচ্ছি পরের অংশে। কাগজ দিয়ে লেখা আছে। আসলে কাগজ দিয়ে এখানে আমি বোঝাতে চেয়েছি যে আলফা রশ্মিকে এক শীট কাগজ দ্বারা এর গতিপথ থামিয়ে দেওয়া যায়। অর্থাৎ আলফা রশ্মিকে থামিয়ে দেওয়ার জন্য এক শীট কাগজ যথেষ্ট। অর্থাৎ এক শীট কাগজ দিয়েই আলফা রশ্মিকে থামিয়ে দেওয়া যায়। এটি বাতাসের মধ্য দিয়ে যখন চলবে তখন সোজা পথে চলে, তার মানে আলফা রশ্মিকে কাগজ দিয়ে থামিয়ে দেওয়া যাবে। যেহেতু আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত একটি কণা, অর্থাৎ ধনাত্মক চার্জ যুক্ত, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই রশ্মিটি উপর চৌম্বক এবং বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাব রয়েছে। অর্থাৎ আলফা রশ্মির উপরে বিদ্যুৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে, কেননা বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এই রশ্মিটাকে প্রভাবিত করা যায় এর আধান ধনাত্মক বলে, অর্থাৎ এর আধান আছে বলে। তো আলফা রশ্মিকে তাহলে আমরা বলবো যে এটি আলফা রশ্মি বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্র এর প্রভাব আলফা রশ্মির উপর আছে।
আলফা রশ্মি যখন বাতাসের মধ্য দিয়ে যায় আমরা বলেছি তখন বাতাসকে আয়নিত করে, এবং আমরা বলছি একে এক শীট কাগজ দিয়ে থামিয়ে দেওয়া যায়, এবং বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের উপর এর প্রভাব আছে, অর্থাৎ বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এর গতিপথ পরিবর্তন করা যায়। সেই জন্য বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা যখন আলফা রশ্মির গতিপথ পরিবর্তন হয় তখন রশ্মিটি আর সোজা পথে চলে না, তখন এর গতিপথটা বেঁকে যায়। এবার চলে যাচ্ছে আমরা বিটা রশ্মি সম্পর্কে ধারণায়। বিটা রশ্মি এটি মূলত একটি ইলেকট্রন ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ বিটা রশ্মি হচ্ছে মূলত একটি ইলেকট্রনকে বোঝানো হয়। তাহলে অবশ্যই বিটা রশ্মির চার্জ হলো ঋণাত্মক, অর্থাৎ বিটা রশ্মি ঋণাত্মক আধানযুক্ত। বিটা রশ্মি কেমন আধানযুক্ত? ঋণাত্মক আধানযুক্ত। বিটা রশ্মির অবশ্যই তাহলে যেহেতু ঋণাত্মক আধানযুক্ত অর্থাৎ আহিত একটি কণা, বিটা কণা, সেই জন্য বলতে পারবো যে বিটা কণা বাতাসকে আয়নিত করতে পারবে বা অন্য কোনো পদার্থের মধ্য দিয়ে পদার্থটিকে আয়নিত করতে পারবে। বাতাসের মধ্য দিয়ে বা অন্য কোনো পদার্থের মধ্য দিয়ে যখন বিটা রশ্মি চলবে তখন অবশ্যই তার অণুপরমাণুর সাথে সংঘর্ষ হবে এবং বিদ্যুৎকে সে আয়নিত করতে পারে। বিটা রশ্মি অবশ্যই বিটা রশ্মিকে এক শীট কাগজ দ্বারা এটিকে থামানো যাবে না, অর্থাৎ বিটা রশ্মি এক শীট কাগজকে ভেদ করতে পারবে, অর্থাৎ বিটা রশ্মি কাগজ ভেদ করতে পারে। তবে বিটা রশ্মির গতিপথকে থামিয়ে দেওয়া যায়। বিটা রশ্মিকে থামানোর জন্য 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পুরু পাত দ্বারা, অর্থাৎ 3 থেকে 5 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত দ্বারা বিটা রশ্মিকে থামিয়ে দেওয়া যায়, তবে কাগজ দ্বারা থামানো যায় না। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরের অংশে। দেখা আছে বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রভাব, অর্থাৎ বিটা রশ্মির উপর বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাব আছে। আমরা বুঝতেই পেরেছি যেহেতু বিটা রশ্মি ঋণাত্মক আধানযুক্ত, তাই বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এই রশ্মি প্রভাবিত হয়, অর্থাৎ এই রশ্মি যখন বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে চলবে তখন অবশ্যই সেটির গতিপথ পরিবর্তন করবে, অর্থাৎ বেঁকে যাবে। অর্থাৎ বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিটা রশ্মি প্রভাবিত হয় এবং বিটা রশ্মির দিক মানে গতির দিক পরিবর্তিত হয়, অর্থাৎ গতিপথ পরিবর্তিত হয়। এরপর চলে যাই আমরা পরবর্তী আমাদের যে কণা রয়েছে বা রশ্মি রয়েছে গামা কণা বা গামা রশ্মি। আমরা গামা রশ্মি নিয়ে আলোচনা করব। গামা রশ্মির প্রতীক আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি আলফা রশ্মির প্রতীক এরকম, বিটা রশ্মির প্রতীক এরকম, বিয়ের ন্যায় দেখো গামা রশ্মির প্রতীক হলো এটা। অর্থাৎ গামা রশ্মি কী করতে পারে, গামা রশ্মির বৈশিষ্ট্যগুলো বা গামা রশ্মি সম্পর্কে ধারণা নিয়ে নিই। গামা রশ্মি মূলত শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, অর্থাৎ গামা রশ্মি তাহলে কি শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা রশ্মি। আমরা দেখেছিলাম আলফা রশ্মি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, বিটা রশ্মি দেখেছি ইলেকট্রন ছাড়া আর কিছুই নয়। গামা রশ্মি হলো শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির কোনো চার্জ নেই, যেখানে আলফা রশ্মির চার্জ ছিল পজিটিভ, বিটা রশ্মির চার্জ ছিল নেগেটিভ, সেক্ষেত্রে গামা রশ্মির কোনো চার্জ নেই। গামা রশ্মি বাতাসকে আয়নিত করে না। কেন আয়নিত করে না? কারণ গামা রশ্মি যেহেতু কোনো চার্জ নেই, সেহেতু গামা রশ্মি বাতাসের মধ্য দিয়ে যদি চলে তাহলে বাতাসকে আয়নিত করতে পারে না, বাতাসকে আয়নিত করবে না। আচ্ছা, গামা রশ্মি তাহলে বাতাসকে আয়নিত করবে না, গামা রশ্মি ভেদ করতে পারবে বাতাসকে। গামা রশ্মি বাতাসকেই শুধু ভেদ করবে না, বিটা রশ্মি যেখানে 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাত দ্বারা বিটা রশ্মিকে যেখানে থামিয়ে দেওয়া যায়, সেখানে বিটা রশ্মি এই অ্যালুমিনিয়ামের পাতটিকে ভেদ করতে পারবে গামা রশ্মি। অর্থাৎ গামা রশ্মি 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করে, কিন্তু 3 থেকে 5 সেন্টিমিটার সীসার পাত দ্বারা এটিকে থামিয়ে দেওয়া যায়। অর্থাৎ গামা রশ্মিকে থামাতে প্রয়োজন হবে 3 থেকে 5 সেন্টিমিটার সীসার পাতলা পাত, অর্থাৎ 3 থেকে 5 সেন্টিমিটার পুরো সীসার পাত দ্বারা এই রশ্মিটাকে থামিয়ে দেওয়া যায়। অর্থাৎ এই রশ্মি যেহেতু বাতাসকে আয়নিত করে না, বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের দ্বারা এর কোনো প্রভাব নেই, অর্থাৎ বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এই রশ্মির কোনো প্রভাব নেই, অর্থাৎ বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের উপর কোনো প্রভাব কাজ করে না। অর্থাৎ বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এই রশ্মির গতিপথকে পরিবর্তন করা যায় না। তাহলে যেহেতু কোনো চার্জ নেই, একে থামানোর জন্য বা একে গতিপথ পরিবর্তনের জন্য যেহেতু বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রও কাজ করে না, এই রশ্মি সেহেতু সোজা পথে চলে, অর্থাৎ এই রশ্মির গতিপথ হলো সোজা।
তাহলে আমরা দেখতে পেয়েছি যে এখানে আলফা রশ্মি গতিপথ পরিবর্তন করে, যেহেতু এর চৌম্বক এবং বিদ্যুৎ ক্ষেত্রের উপর প্রভাব আছে। বিটা রশ্মি গতিপথ পরিবর্তন করে, বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাব আছে। এখানে গামা রশ্মির ক্ষেত্রে বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রে কোনো প্রভাব নেই, অর্থাৎ গামা রশ্মির উপর কোনো প্রভাব কাজ করে না, গামা রশ্মি সোজা পথে চলে। তাহলে গামা, বিটা এবং আলফা, আমি উল্টো দিক থেকে যদি বলি, 3 ধরনের রশ্মির মধ্যে আমি দেখতে পেয়েছি গামা রশ্মি শুধুমাত্র গতিপথ পরিবর্তন করে না, এবং এই রশ্মিটা শক্তি সবচেয়ে বেশি, যার কারণে একে থামাতে দেখো 3 থেকে 5 সেন্টিমিটার পুরো সীসার পাতের প্রয়োজন হয়। এছাড়া আলফা রশ্মি দেখেছি আমরা এক শিট কাগজ দিয়েই থামিয়ে দেওয়া যায়। বিটা রশ্মি কাগজটাকে ভেদ করতে পারলেও সে 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে না, একে থামানো যায়। আর গামা রশ্মি 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতকেও ভেদ করে, কিন্তু 3 থেকে 5 সেন্টিমিটার সীসার পাত দ্বারা একে থামানো যায়। তো আমি আশা করেছি তোমরা তেজস্ক্রিয়তার ফলে যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, সেই রশ্মির বৈশিষ্ট্যগুলো তোমরা বোঝার চেষ্টা করেছো। আশা করি যদি তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের কাছে জানতে চাওয়া হয় তেজস্ক্রিয়তা কী এবং তার ফলে কোন ধরনের রশ্মিগুলো নির্গত হয়, সেই রশ্মিগুলোর বৈশিষ্ট্য লিখো, অবশ্যই আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। সবাই আজকের মতো এ পর্যন্তই। আমি আশা করি তোমরা অবশ্যই আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের প্রথম ক্লাসের যে অংশটা আমি আলোচনা করেছি তোমরা সবাই বুঝতে চেষ্টা করেছো। আজকে আর নয়, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।